হঠাৎ খেয়াল করল ঐন্দ্রিলা কেউ বেল বাজাচ্ছে। পিউ ছুটে যেয়ে দরজা খুলতেই দেখল ঐন্দ্রি দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। ঐন্দ্রিলার উপর দিয়ে ঝড় চলে গেছে এমন মনে হচ্ছে। চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, গর্তে ঢুকে গেছে এমন লাগছে, মুখ ফোলা। মুখ ফসকেই বেরিয়ে গেল পিউয়ের। ঐন্দ্রি। পিউয়ের কথা শুনে সবাই দরজার কাছে ছুটে যায়। ঐন্দ্রিকে দেখে যেন ধরে প্রাণ আসে শরীফুল সাহেবের। মেয়েকে জড়িয়ে চোখের পানি ছেড়ে দেয় তিনি। ভাঙা গলায় বলতে থাকেন, মারে কোথায় ছিলি? তোকে কোথায় না খুঁজেছি। একটা ফোন তো ধরতে হয় নাকি? ফোন কেন ধরলি না? আসলে বাবা। তুই ঠিক আছিস তো মা? বাবার মুখে এমন কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কালকের কথা যদি বাবা জানে কি উত্তর দিবে। একটা সামান্য ঠাট্টামজার মাসুল তাকে এভাবে দিতে হবে বুঝতেই পারেনি। নিজেকে কোনো মতে সামলে ধীর গলায় বলল, বাবা সাইটে যাওয়া লেগেছে। বৃষ্টিতে আটকে গেছিলাম। ফোনটা চুরি হয়ে গেছে। আর কোনোভাবে তোমাকে জানানোর উপায়ও ছিল না। সব নাম্বার ফোনে আমি ভেবে পাইনি কি করব। সরি বাবা, আর এমন হবে না। আমাকে ক্ষমা করে দাও। বলেই ঐন্দ্রিলা কেঁদে দিল। নিজেকে ধরে রাখাই দুষ্কর হয়ে পড়েছে তার কাছে। এই প্রথম বাবাকে মিথ্যে বলেছে, নিজের ভেতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অভ্র চৌধুরীর জন্য আজ তার এই পরিস্থিতি। কেন এই লোকটা তার জীবনে এলো? না এলে তো এমনটা হবার কথা ছিল না। বাবাকে জড়রিয়ে হাউমাউ করে কাঁদছে ঐন্দ্রিলা। শরীফুল সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, হয়েছে, হয়েছে। তুই তোর ভুলটা বুঝেছিস এই অনেক। আর কাঁদতে হবে না। যা ফ্রেশ হয়ে নে। বাসার আর কেউ ঐন্দ্রিলাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। ঐন্দ্রিলাকে সবাই ছোটবেলা থেকে দেখে আসছে। শরীফুল সাহেবকে সে কোনো দিনই মিথ্যে কথা বলেনি। যতবড় দোষক্রুক না কেন বাবা যদি জিজ্ঞেস করে তবে সে সত্যি কথাটাই বলে এসেছে। যেহেতু সে বলছে বৃষ্টির জন্য আটকে পড়েছে, তাহলে আসলেই তাই হয়েছিল। এসবের মধ্যে নীলাদ্রির চোখ ঐন্দ্রিলার দিকে স্থির। কিছু তো হয়েছে, ঐন্দ্রিলা সবার চোখ ফাঁকি দিলেও তার চোখকে ফাঁকি দিতে পারবে না। এবং বিষয়টা খুব বড় একটা ইস্যু। ঐন্দ্রিলা যদি এখন না বলতে চায়, তবে থাক পড়ে তার থেকে শুনে নেওয়া যাবে। ঐন্দ্রিলাকে খুব এলোমেলো লাগছে নীলাদ্রির কাছে। কিছু একটা তো হয়েছে যেটা তাকে খুব কষ্ট দিচ্ছে। নীলাদ্রি শুধু একটা কথাই বলল, ঐন্দ্রি তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা ভাই। আমার কি হবে? একটু ক্লান্ত এই আর কি। আচ্ছা তুই রেস্ট নে। ঐন্দ্রিলা তার রুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে বেশ কিছুক্ষণ বসে থাকে শাওয়ারের নিচে। সে এখন আর আগের ঐন্দ্রিলা নয়, সে এখন এমন একটা মানুষের স্ত্রী যাকে সে ঘৃণা করে। অভ্রের এক কথার মানুষ, সে যেহেতু বলেছে সে 1 সপ্তাহের মধ্যে তার বাবা মাকে পাঠাবে তাহলে তাই। বাড়ির সামনে পৌঁছে দেবার সময়ও সে সেটাই বলেছে। শুধু রাতের কথাগুলোর থেকে একটাই পার্থক্য, যদি ঐন্দ্রিলা চায় তবে সে বিয়েতে রাজি নাও হতে পারে। কিন্তু এটা কোনো সলিউশন নয়। একদিনের জন্য হলেও বিয়েটা তো হয়েছে, আর এটা কোনো ফাজলামি নয়। বেশ বিয়ে যখন হয়েছে তবে সেটাই হবে। অভ্র চৌধুরী এবং তার মাঝের দাবার গুটির খেলাটা একটু পাল্টে গেছে। ঐন্দ্রিলার সৈন্য এখন পরাজিত। তা বলে কি ঐন্দ্রিলা হার মেনে নিবে? কখনোই না। বিয়ের এই খেলাটার যদি শুরুটা অভ্র চৌধুরী করে তবে শেষটা ঐন্দ্রিলা করবে।
আজ সে ভাবছে সে ঐন্দ্রিলাকে হারিয়ে ফেলেছে, ঐন্দ্রিলা সব শেষ করে ফেলেছে। কিন্তু না, সেটা হবে না। বিয়ে করতে চান তিনি, ঐন্দ্রিলা বিয়ে করবে, কিন্তু সেই বিয়েটা কোনো কাগজের বিয়ে হবে না। সঠিক অর্থে স্বামী স্ত্রীর বিয়ে হবে। এটা ঐন্দ্রিলার ভাগ্য, ঐন্দ্রিলা চাইলেও এই ভাগ্যটিকে অস্বীকার করতে পারবে না। কিন্তু সে কেন একা সাফারার হবে, অভ্র চৌধুরীকেও সাফার করতে হবে। একই আগুনে জ্বলতে হবে। এটা যদি ঐন্দ্রিলা করতে না পারে তবে তার নাম ঐন্দ্রিলা আহমেদ থুককু, ঐন্দ্রিলা চৌধুরী নয়। ওয়াশরুম থেকে বের হতেই থেকে নীলাদ্রি সেখানে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি সূক্ষ্ম চোখ আসার পর থেকেই ঐন্দ্রিলা নিপুণভাবে দেখে যাচ্ছে। চোখে যে তার অনেক প্রশ্ন, এটা বুঝতে বাকি নেই ঐন্দ্রিলার। মুচকি হেসে নীলাদ্রিকে বলল, দাদাভাই কিছু বলবি? কাল কোথায় ছিলি? বললাম তো সাইটে। কিভাবে গিয়েছিলি? নীলাদ্রির প্রশ্নগুলো জেরার রূপ নিয়েছে। ঐন্দ্রিলার বুঝতে বাকি নেই নীলাদ্রি কেন এভাবে জেরা করছে। নীলাদ্রি কিছুটা হলেও তার মিথ্যাটাকে বুঝে ফেলেছে, কিন্তু কালকের ঘটনাগুলো সে চাইলেও নীলাদ্রিকে ব্যাখ্যা করতে পারবে না। কি হলো বল, কিভাবে গিয়েছিস? গাড়িতে, অফিসের গাড়িতে। কিন্তু দারোয়ান তো তোকে নাকি ব্যাগ মাথায় করে বেরিয়ে যেতে দেখেছে, এবং অফিস থেকে নাকি কোনো গাড়িতে তোকে যেতে দেখেনি। দাদা ভাই, আমি ক্রিমিনাল নই যে এভাবে তোকে প্রশ্ন উত্তর করতে হচ্ছে। আমি আমাকে বোনকে সামান্য প্রশ্নটুকু করতে পারি না? পারবি না কেন? তবে এভাবে যেন আমি একটা ক্রিমিনাল, ক্রাইম করে বাড়ি ফিরেছি। কাল আমি বাসায় আসছিলাম, তখন বসো ফোন দেয়, ক্লায়েন্টের সাথে সাইটে যেতে হবে নাকি? আমি তো বলেছি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। ঐন্দ্রিলা একরকম জোর দিয়েই কথাগুলো বলে। আসলেই ফোনটা কোথায় সে জানে না। অভ্রের সাথে ধস্তাধস্তিতে হয়তো গাড়িতে পড়ে গেছে। নিচের দিকে তাকিয়েছিল ঐন্দ্রিলা, তখন নীলাদ্রি স্বাভাবিক ভয়ে যে বলে। মিথ্যা কথা যারা বলে তারা কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে পারে না। মিথ্যা বলার সময় এ কথাটা মাথায় রাখা উচিত। তুই যে মিথ্যে বলায় প্রণস সেটার প্রমাণ তোর চোখ। বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুই আমাকে মিথ্যে বলেছিস। ব্যাপার না, আমি তোকে বিশ্বাস করি, এমন কোনো কাজ তুই করবি না যার জন্য বাবাকে সম্মানহানির সম্মুখীন হতে হয়। রেস্ট নে, বলেই নীলাদ্রি রুম থেকে বেরিয়ে যায়। নিজেকে আজ অনেক অসহায় লাগছে ঐন্দ্রিলার। নিজের ভাইয়ের সাথে চোখ এড়িয়ে কথা বলতে হবে এটা কখনো ভাবেনি সে। এটার মাসুল অভ্র চৌধুরীকে দিতেই হবে। 16 ঐন্দ্রিলাদের বসার রুমে শওকত সাহেব এবং শারমিন বেগম বসা। শওকত সাহেবের বড় বোন চাঁদনি বেগও এসেছে। অভ্রকে নিজের ছেলের মতোই ভালোবাসেন তিনি। এই ভাতিজাগুলো তার প্রাণ, একজন তো নেই, তাই অভ্রের প্রতি তার ভালোবাসা যেন আরও বেড়ে গেছে। অভ্র বিয়ে করতে চায় এটা ভেবেই যেন খুশিতে তার মাথা ঠিক নেই। 2 দিন পর আসার কথা ছিল ঐন্দ্রিলাদের বাড়ি, তিনি আজই চলে এসেছে। কি এমন আছে এই মেয়ের ভেতর যে সে ভাতিজা সারাজীবন বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছিল সে কিনা এই 1 মাসের ভেতর তাকে বিয়ে করতে চায়। শওকত সাহেবের অপোজিটে বদরুল এবং শরীফুল সাহেব বসা। বদরুল সাহেব একরকম শরীফুল সাহেবের সব সুখে দুঃখের সাথী। হঠাৎ করে মেয়ের এমন সম্বন্ধের কথা শুনে শরীফুল সাহেব যেন আকাশ থেকে পড়ে। তাই বদরুল সাহেবকে ফোন করে আনিয়েছেন। শরীফুল সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। এদিকে ঐন্দ্রিলা সুন্দর করে সাজিয়ে যাচ্ছে পিউ।
অভ্রের মতো মানুষ তাকে বিয়ে করতে চাবে এটা যেন ভাবনা বাহিরে তার কাছে। কিছুটা আঁচ করেছিল কিন্তু ভেবেছিল এটা হয়তো অভ্রের ক্ষণিকের ভালো লাগা। সাজাতে সাজাতে বলেই ফেলল, আচ্ছা, ভাইয়া যে তোকে পছন্দ করে সেটার আজ তুই পেয়েছিল? মানে আর কি? তা ভালো লাগলে কি কেউ এভাবে বিয়ের প্রস্তাব পাঠায়? তাও ভাইয়ার মতো মানুষ, যে কিনা বিয়ের নাম শুনলেই 10 হাত পেছনে ছুটে। পিউয়ের কথা শুনে নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে ঐন্দ্রিলার। এরা ভাবছে অভ্র তাকে ভালোবাসে বিধায় বিয়ে করতে চাচ্ছে। এরা তো জানে না অভ্রের সুপ্ত ইচ্ছা কি, আর ঐন্দ্রিলাকে সে কেন বিয়ে করতে চাচ্ছে। এটা তার প্রতিশোধ কেবল। কি রে, এখনই ভাইয়ার কথা ভাবছিস? না না, আচ্ছা উনি বিয়ে কেন করতে চান না? ঐন্দ্রিলার কথায় পিউ খানিকটা চুপ মেরে যায়। তারপর বলে, আমি তো সঠিকটা জানি না, তবে যতটুকু জানি উনি মেয়েদের পছন্দ করেন না। উনার মনে হয় মেয়েরা টাকাকেই বেশি প্রাধান্য দেয়। উনার মামে বি উনাকে খুব ছোট অবস্থাতে ছাড়ে চলে গিয়েছিলেন। কি? তাহলে যে এত গার্লফ্রেন্ড তার? ওগুলা টাইম পাস। ভাইয়ার নারী সঙ্গ থাকা লাগে তাই থাকে। অথচ দেহ উনি কি তোকে বিয়ে করতে চায়? ভাবা যায়? পিউয়ের কথার উত্তরে ঐন্দ্রিলা কিছুই বলল না। সেও তো টাইম পাস। নারী সঙ্গ থাকা লাগে তাই তাকে বিয়ে করা, একটিলে 2 পাখি মারা। কিন্তু এ বিয়েতে মানা করাটাও সম্ভব নয়। বাবা ভাইয়ের সম্মানের ব্যাপার। হঠাৎ খালার ডাক পড়ে, এখন বাহিরে যেতে হবে। ঐন্দ্রিলা উঠে দাঁড়াল। আয়নায় নিজেকে দেখে নিল। লাল শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছে, চাপা রংটা বেমানান লাগছে না। পিউও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চুল বেঁধে দিয়েছে, চোখের কাজল এবং ঠোঁটের লাল লিপস্টিকটাও বেশ মানিয়েছে। কিন্তু সবই মিথ্যাকে সত্যি প্রমাণের চেষ্টা মাত্র। বসার ঘরের দিকে চা হাতে যেতেই পা আটকে গেল তার সামনে নীল শার্ট পরিহিত অভ্র বসে রয়েছে। লোকটা এত শান্ত হয়ে বসে রয়েছে যে বলার মতো নয়, কিন্তু এই লোকটার এখানে আসার কথা তো নয়। তাহলে সে কি ঐন্দ্রিলার দুর্ভোগের মজা নিতে এসেছে? এটা হওয়ার সম্ভাবনা শতভাগ। ঐন্দ্রিলা ধীর পায়ে হেঁটে বদরুল সাহেবের পাশে বসল। চাঁদনি বেগমের প্রথম দেখায় ঐন্দ্রিলাকে খুব মনে ধরেছে। দেখতে অপরূপ সুন্দরী না হলেও কি মায়াবী চেহারা, একটা শীতল স্নিগ্ধতা রয়েছে মুখে। সবাইকে সালাম দিল ঐন্দ্রিলা। অভ্র একদৃষ্টিতে ঐন্দ্রিলাকেই দেখে যাচ্ছে। এই কয়দিনে মেয়েটা অনেক পাল্টে গেছে, মুখে বিষণ্ণতার ছাপটি লেগেই আছে। কোথাও না কোথাও এর পেছনের কারণটাও সেই। আজ তার আসার কথা ছিল না, কিন্তু সে এসেছে একমাত্র ঐন্দ্রিলাকে দেখতে। মেয়েটা তার ঘুম হারাম করে দিয়েছে। অবশ্য আরও একটা কারণ রয়েছে, সেটা হলো ঐন্দ্রিলাকে তার সিদ্ধান্ত জানানো। যদি ঐন্দ্রিলা চায় তবে সে তাকে কোনো রকমই জোর করবে না। কথা বলতে চাঁদনি বেগম বললেন, শরীফুল ভাই, আমি চাচ্ছি ছেলে মেয়ে দুজন নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। সংসার তো তাদের করতে হবে, তাই তাদের কথা বলাটা দরকার। জি, আমার আপত্তি নেই। একটু ইতস্ততার সাথেই শরীফুল সাহেব কথাটা বললেন। পিউ তাদের দুজনকে ছাদে দিয়ে আসল। পিউয়ের কেন জানে খুব ভালো লাগছে ঐন্দ্রিলা তার বাসুরের বউ হতে চলেছে এটা ভেবে। ঐন্দ্রিলা এবং অভ্রকে ছাদে দিয়ে নিচে নামতে নামতে দেখল নীলাদ্রি বিষণ্ণতার সাথে সিগারেটে টান দিয়ে যাচ্ছে।
খানিকটা চড়া গলায় পিউ বলল তাকে। নিকোটিনের ধোঁয়ায় নিজের লিভারের 12টা না বাজালে নয়। আপনাকে কাল থেকেই খুব চিন্তিত লাগছে, কি নিয়ে ভাবছেন? কেন জানে এই বিয়ের প্রপোজালটা আমার হজম হচ্ছে না। মানে, আপনার অভ্র ভাইয়াকে পছন্দ নয়? কথাটা সেটা না, আসলে ঐন্দ্রিলাকে ছোটবেলা থেকেই বাবা আগলে রেখেছে। মেয়েটা বাহিরের থেকে কনফিডেন্ট, চতুর, শক্ত দেখালেও ভেতর থেকে অনেক ভঙ্গুর, খুব ইমোশনাল। অভ্র সম্পর্কে যতটা জানি সে খুব রাগী, কাউকে পরোয়া করে না। সে কি আমার বোনকে সামলে রাখতে পারবে? ঐন্দ্রিলা তোমার মতো নয় মোবাশশিরা। ঐন্দ্রিলা আমার মতো নয়, এটা যেমন ঠিক, এটাও ঠিক। অভ্র ভাই 5টা মানুষের মতো নয়। উনার কাছে সম্পর্কের দাম অনেক বেশি। আমাকে বা আহানাকেই দেখুন। আহানা তার আপন বোন নয়, কিন্তু সে আহানা চাইলে তাকে চাঁদ এনে দেবার মতো দুর্লভ জিনিস ও সে করতে রাজি। আমি তার ভাইয়ের বউ, অথচ আমাকে সে আহানার থেকে কম ভালোবাসেনি। একটা ছোট বোনের মতো আমাকে এই 2.5 বছর ট্রিট করেছে। সবচেয়ে মজার ব্যাপার, বাবার কাছে আমার দ্বিতীয় বিয়ের জন্য ও সুপারিশ করেছেন। অভ্র ভাইয়া মানুষটা অন্যরকম। উনার কিছু তিক্ত অতীতের কারণে আজকে উনি এতটা রাগী, বেপরোয়া। তবে আমার কেন জানে মনে হয় উনি ঐন্দ্রিলাকে একটুও কষ্ট পেতে দিবেন না। তাই যেন হয়, সেটা না হলে আমিও ছেড়ে কথা বলবো না অভ্রকে। এবার সিগারেটটা ফেলুন। চলুন বসার ঘরে যাওয়া যাক। বলেই পিউ ভেতরের দিকে যাওয়া শুরু করল। নীলাদ্রি অবাক নয়নে পিউকেই দেখছে। মেয়েটার মাঝে একটা অদ্ভুত মায়াবী শক্তি আছে। নীলাদ্রি যখনই টেনশনে থাকে মেয়েটা তার সাহসে পরিণত হয়। আচ্ছা, মেয়েটা কি তবে তার মনে কোথাও জায়গা করে নিচ্ছে নিজের? নাকি সেই পুরনো জায়গাটাই আবার সজীব করে তুলছে? এদিকে ছাদে পাশাপাশি দৌড়িয়ে আছে ঐন্দ্রিলা এবং অভ্র। দুজনের মুখে কোনো কথা নেই। অভ্র বারংবার চেষ্টা করছে কিছু বলার, কিন্তু কেন জানে চেয়েও কিছু বলতে পারছে না। ঐন্দ্রিলার চোখ বাহিরের দিকে, আর অভ্রের নজর স্থির ঐন্দ্রিলার দিকে। গোধূলির আলোতে তাকে ভীষণ মায়াবী লাগছে। বাতাসের সাথে অবাধ্য চুলগুলোও উড়ছে। অভ্রের কাছে লাগছে যেন কোনো ভাস্কর্যের হাতের নিপুণ শিল্পকর্ম তার পাশে দাঁড়িয়ে আছে। বাহিরের দিকে তাকিয়েই ঐন্দ্রিলা বলল, আপনি নাকি কোনো দিন বিয়েই করতে চাচ্ছিলেন না, তবে এই বিয়ের এত তোড়জোড়ের কারণ কি শুধু নিজের অপমানের প্রতিশোধ? তুমি যদি চাও তাহলে বিয়েতে মানা করে দিতে পারো, আমি তোমাকে আটকাবো না, বরং তোমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। আপনার কাছে কোনো কিছুরই কোনো দাম নেই না? এত সেলফ সেন্টার্ড কেন আপনি? আমি সেলফ সেন্টার্ড নয়তো কি বলুন তো? আপনার মনে হয়েছে বিয়ে করবেন, করলেন, এখন আপনার মনে হচ্ছে ডিভোর্স দিবেন, সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করবেন। আচ্ছা, আমি কি আপনার হাতের পুতুল? শুনে রাখুন, বিয়ে যখন করেছেন তবে সেটাকে পালন করার মতো সৎ সাহস রাখুন। মানে ব্যাপারটা স্পষ্ট। আমাকে একবার যখন বিয়ে করেই ফেলেছেন তাহলে সেটাই সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। ঐন্দ্রিলার কথায় অভ্র অনেকটা অবাক হয়। ঐন্দ্রিলার চোখ এখনো বাহিরেই স্থির। চোয়াল তার শক্ত। তবে কি ঐন্দ্রিলাও অন্য নারীদের মতোই? সে তো অভ্রকে ভালোবাসে না, তবে কেন সে বিয়েটা করতে চাচ্ছে? কেবল অভ্রের টাকার প্রতিই তার লোভ। হয়তো সেটাই, নয়তো অভ্র তাকে ডিভোর্সের অপশন দেবার পর ও কেন এই বিয়েটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। বাঁকা হেসে টিটকারির স্বরেই অভ্র বলে, আমি কেন এতদিন বিয়ে করতে চাইনি, কারণটা কি তোমার জানা আছে? নারীকে আজকাল শুধু বিছানাতেই ভালো লাগে। ক্ষণিকের কামনা মাত্র। তার প্রতি মায়াটুকু জন্মায়, কিন্তু ভালোবাসতে ইচ্ছে হয় না।
টাকার বিনিময়ে সব করতে পারে এই নারী। তুমি নিজেকেই দেখো ঐন্দ্রিলা, আজ আমাকে বিয়েতে রাজি হয়েছ তার কারণ কি টাকা নয়? অবশ্যই টাকা। নয়তো আমার মতো একটা মানুষকে বিয়ে করতে রাজি হবার কোনো উপলক্ষ অন্তত আমি খুঁজে পাই না। অভ্রের কথায় ঐন্দ্রিলা চোয়াল যেন আরও শক্ত হয়ে যায়। একটা লোকের মেয়েদের চিন্তা এতটা খারাপ হতে পারে? সে ঐন্দ্রিলাকে অন্য মেয়েদের মতো টাকার লোভী ভাবছে। রাগ সামলে খানিকটা ক্ষুব্ধ গলায় বলে সে, আপনি নারীকে চিনেনই না অভ্র। চিনলে হয়তো এমন কথাগুলো আসতই না। নারী শক্তির রূপ হয়। হয়তো এমন নারীর সাথে আপনার এখনো পরিচয় হয়নি। মনে রাখবেন, পতিতারা আপনার সাথে টাকার বিনিময়ে শরীর বিকিয়ে দেয় ঠিকই, কিন্তু সেই টাকা তার নিজের জন্য সে কামাই করে না। হয়তো সেই অনৈতিক টাকাটা দিয়েও সে তার পরিবারকে দুমুঠো অন্য জোগাড় করে দেয়। অভ্র সাহেব, আপনি নারীর মায়া খেলা কখনো বুঝবেনই না। যেদিন একজন সত্যিকারের নারীর সাথে আপনার পরিচয় হবে সেদিন না হয় এ ব্যাপারে কথা বলবো। তাহলে তুমি বলছো নারীকেও ভালোবাসা যায়? আচ্ছা, তুমি কি নিজেকে সত্যিকারের নারীর স্বরূপ ভাবছ? সত্যিকারের নারী হলে বোধহয় আপনার কুরুচিপূর্ণ কথাগুলো শুনতাম না, বরং আপনার গালে ঠাস করে চর বসিয়ে চিনিয়ে দিতাম নারী শুধু বেড পার্টনার হয় না। বলেই ঐন্দ্রিলা সেখান থেকে প্রস্থানের জন্য পা বাড়ায়। আবার থেমে পেছনে ফিরে বলে, আমি আপনাকে আপনার টাকার জন্য বিয়ে করতে রাজি হইনি। আপনি যদি আমাকে টাকায় মুড়িয়েও রাখেন তাতেও আমার সত্তাটাকে বদলাতে পারবেন না, না আমার চিন্তাধারা। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি কেবলমাত্র আমার বাবা এবং ভাইয়ের কথা ভেবে। একটা কেন 10টা ডিভোর্স হলেও আপনার কিছু যায় আসবে না, তবে আমার যায় আসবে। আমার ভাইয়ের যায় আসবে, আমার বাবার সম্মানহানি হবে। বৃষ্টির দিনও আমি কেবলমাত্র আমার বাবার সম্মানহানির ভয়েই আপনাকে বিয়েটা করেছিলাম। তাই আপনার এক্স গার্লফ্রেন্ডদের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। অভ্র বেকুবের মতো তাকিয়ে আছে। ঐন্দ্রিলা তার কথা বলে সেখান থেকে চলে গেল। না, অভ্র ভুল করেনি, সে ভুল নারীকে নিজের জীবনসাথী হিসেবে বেছে নেয়নি। এমন কাউকেই তো চেয়েছিল সে, যার কাছে সম্পর্কের দাম টাকার থেকে বেশি হবে। ঐন্দ্রিলা নামক মেয়েটা নেশার মতো হয়ে উঠেছে, যত দেখছে তত তার জালে আটকে যাচ্ছে। তাহলে অভ্র চৌধুরীকে ও এই সংসার জীবন পালন করতে হবে। 16 রাত 11টা। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা। হাতের অনামিকা আঙ্গুলের সোনার আংটিটা এই রাতেও জ্বলজ্বল করছে। অভ্রের ফ্যামিলি আংটি পরিয়ে দিয়ে গেছে। বাবা এবং দাদাভাই ঘুরে এসেছে। না জানে কি জাদু করেছে অভ্র, বাবা খুব খুশি। ডেট ফিক্স সামনের শুক্রবার তাদের বিয়ে। আচ্ছা, কোনো ভুল করছে না তো? জিদের বশে অভ্র তাকে বিয়ে করেছে, এখন সে এই বিয়েটা বয়ে নিয়ে যাবে, সেটাও জিদের বশে। একটা সম্পর্ক শুধু জিদের বশেই তৈরি হচ্ছে, এটার পরিণামটা কি সুখময় হবে? কতদিন লড়বে একে অপরের বিরুদ্ধে? ঐন্দ্রি আসব? শরীফুল সাহেবের কথায় ঐন্দ্রিলার ভাবনায় ছেদ পড়ে। পেছনে তাকিয়ে দেখে শরীফুল সাহেব দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মুচক হেসে বলে, বাবা, দাঁড়িয়ে আছো কেন, আসো না। তোমার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না বাবা। তুমি খুশি তো মা? এই বিয়েতে সত্যি তোমার কোনো আপত্তি নেই তো? ঐন্দ্রিলার চোখ ছলছল করছে, কি বলবে বাবা ভেবে পাচ্ছে না। ঠিক তখন শরীফুল সাহেব একটাই কথা বলেন, তুমি যদি চাও আমি বিয়েটা ভেঙে দেবার ব্যাপারে ভাবব। তবে একটা কথা কি, তোমার বিয়ের জন্য উপযুক্ত বয়স হয়েছে, আর অভ্রের পরিবার কিংবা অভ্র উভয়ই তোমার উপযোগী। আমি তোমাকে এখানে বিয়ে দিয়ে খুব নিশ্চিন্ত হতে পারব। তাই তোমার মতামত জানাটা খুব দরকার।
শরীফুল সাহেবের কথায় ঐন্দ্রিলার উঠতে বাকি নেই যে তিনি এই বিয়েতে খুব সন্তুষ্ট। মলিন হাসির রেখা ঠোঁটের কোনো অটেনে ঐন্দ্রিলা বলে, বাবা, তোমার যদি মনে হয় এই বিয়েটাতে আমি সুখী হব, তবে আমার কোনো আপত্তি নেই। ঐন্দ্রিলা শুনে শরীফুল সাহেব খুবই খুশি হন। মেয়েটাকে একটা সৎপাত্রের হাতে দিতে পারছেন ভেবেই উনি নিশ্চিন্ত হতে পারছেন। এতদিন মেয়েটার সাথে ঠিকভাবে কথা হতে পারছিল না, তাই খুব খচখচ করছিল তার মন। মা মরা মেয়ে, তার যদি এই বিয়েতে তার মতামত না থাকে তবে তিনি জোর করতে চাননি। এখন তিনি খুব নিশ্চিন্ত। মেয়ের মাথায় হাত বুলিয়ে নিজের রুমের দিকে চলে যান তিনি। শরীফুল সাহেবে যাবার পর দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলা। বাবার চোখে খুশির ঝলক দেখতে পেয়েছে সে, তাই অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই। আর অভ্রের সাথে তার বিয়েটা তো হয়েই গেছে, সুতরাং পিছ পা হয়ে এখন তার পরিবারের মানুষদের হেনস্থার স্বীকার করে লাভ নেই। বিছানায় গা এলিয়ে দিল ঐন্দ্রিলা। কাল বিয়ের শপিংয়ের জন্য অভ্র তাকে নিতে আসবে। যেহেতু মা নেই, তার আর শরীফুল সাহেব এসব ব্যাপারে জোড়াতে চাচ্ছেন না। তাই পিউ এবং আসমা বেগম তাদের সাথে যাবে। অভ্রের সাথে এতগুলো কাটাতে হবে এটা ভেবেই কোথাও না কোথাও একটা বিরক্ত কাজ করছে। কিন্তু উপায় নেই, লোকটার সাথে তার সংসার করতে হবে আর কিছু দন পর। এসব ভাবতে ভাবতে ঘুমের অতল সাগরে ডুব দিল ঐন্দ্রিলা। সকাল ৯টা। বদরুল সাহেবের সোফায় নীলাদ্রি বসা, উদ্দেশ্য সবাইকে ও বাড়িতে নিয়ে যাওয়া। দিশাও ২-১ দিনের মধ্যে চলে আসবে। যেহেতু মা নেই, সুতরাং খালাই বিয়ের সব দায়িত্ব নেবেন। এই কয়দিন বদরুল সাহেবের পুরো পরিবার তাদের বাড়িতেই থাকবেন। একটা জিনিস নীলাদ্রির খুব ভালো লাগছে যে এখন আর তাকে পিউকে দেখতে আসতে ছুতো লাগবে না। বিয়ের কদিন যখন তখন তাকে দেখতে পারবে। মেয়েটার প্রতি সুপ্ত অনুভূতিগুলো আজকাল খুব হয়রান করছে। তবে কি ৭ বছর আগের অনুভূতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে? হবে হয়তো। হঠাৎ খেয়াল করল পিউ নিজের রুম থেকে ব্যাগপত্র নিয়ে বের হচ্ছে। সাদা একটা কুর্তি পরা, সাথে নীল ওড়না এবং নীল চুড়িদার। চুলগুলো একপাশে বেনি করে রেখেছে। কোনো বাড়তি সাজসজ্জা নেই, শুধু ঠোঁটে লিপ বাম দেওয়া। অথচ মেয়েটাকে এত অপরূপ লাগছে। নীলাদ্রি খেয়াল করল তার হার্টবিট বেড়ে যাচ্ছে। বুকের বা পাশটা একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। পিউ এসে নীলাদ্রির সামনে তুড়ি বাজিয়ে বলল, হাঁ করে কি দেখছেন? একটু হেল্প করুন না, হালকা ভারী ব্যাগটা। আমি একা পারছি না। পিউয়ের কথা কানে আসতে চোখ সরিয়ে নিল নীলাদ্রি। আর একটু হলেই ধরা পড়ে যেত। তাড়াতাড়ি ব্যাগটা পিউয়ের হাত থেকে নিতেই বলে উঠল, এত ভারী কেন? ইট ঢুকিয়েছ নাকি ব্যাগে? ও মা, বিয়ে বলে কথা। আমি তো দুপক্ষের, তাই না? তাহলে আয়োজন তো বেশি হবেই। তুমি কি ও বাড়ি যাবে নাকি? ভাবছি যাব, দায়িত্বের একটা ব্যাপার আছে। লোকটা না থাকলেও দায়িত্বগুলো তো আছে, তাই না? পিউয়ের মুখে এরূপ কথা শুনে বেশ অবাক হয় নীলাদ্রি। তবে কি পিউ বিশ্বাস করতে শুরু করেছে আহাস না ফেরার দেশে চলে গেছে? নীলাদ্রি অবাক চোখজোড়া দেখে পিউ কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা, আপনার কি আজকে অবাক হবার রোগ হয়েছে? আমি যাই বলছি শুধু অবাক চোখেই তাকিয়ে আছেন। তুমি কি বিশ্বাস করেছ আহাস ফিরবে না? জি, করেছি, না করে উপায় যে নেই। প্রমাণ চোখের সামনে আমার। সেদিন যখন আপনারা আমাকে আয়েশা আপুর কাছে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমার মনে হাজারো প্রশ্নেরা একসাথে হানা দেয়।
এতদিন সামনে থাকা সত্ত্বেও যেই সত্যিগুলো আমি দেখতে চাইনি সেগুলো আমার চোখের সামনে চলে আসে। আহাস আর ফিরবে না, এটা আমাকে মেনে নিতে হবে। ভালো থাকার নাম করে যে অভিনয় আমি মেতে উঠেছি সেটাতে আমি আজ ক্লান্ত। বাস্তবের মুখোমুখি তো হতেই হতো, বলুন আমার বাস্তবটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে এটাই। পিউয়ের গলা ধরে এসেছে, কথা বলতে পারছে না সে। চোখ তার ছলছল, এই বুঝি অশ্রুগুলোকে চোখজোড়া মুক্তি দিবে। তাই নীলাদ্রি আর কথা বাড়াল না। মেয়েটা এতদিন আশায় বেঁচেছিল, আজ আশাটুকু ক্ষতবিক্ষত হয়ে আছে। তার হৃদয় শূন্যতায় ঘেরা। মাঝে মাঝে সত্যিগুলো এতটা কষ্টদায়ক হয় তখন মনে হয় মিথ্যেগুলো বেশ ছিল। নীলাদ্রির খুব ইচ্ছে করছিল মেয়েটার হাতটা ধরে বলতে, তুমি একা নও পিউ, আমি আছি। কিন্তু সেটা বলার অধিকারটা তার নেই। সেদিন আয়েশার সাথে নীলাদ্রির বেশ কিছুক্ষণ কথা হয়েছে। পিউকে আয়েশা বিভিন্ন প্রশ্ন করেছিল, তার রেকর্ডিং ও নীলাদ্রি শুনেছে। যখন আহাসের সাথে কথা, পিউয়ের আহাসের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। পিউয়ের জীবনের না পাওয়া অংশগুলো এতই বেশি যে আহাসের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি পিউ। আজ যখন পিউকে বিভিন্ন প্রশ্ন করেছে আয়েশা, পিউ নিজের প্রশ্নের জালে নিজেকে জড়িয়ে ফেলেছে। এতদিনের মিথ্যের দুনিয়া যেভাবে গড়িয়েছিল সেভাবেই খসে পড়ে গেছে। পিউ চোখের থেকে অঝোর পানি পড়েছে। আহাসের মৃত্যুর পর এক ফোঁটা পানি তার পড়েনি, কোথাও না কোথাও একটা ক্ষীণ আশা ছিল। কিন্তু আজ সেটাও শেষ। সবাই তাকে বিধবা বললেও নিজের মনে আহাসের ফিরার আশা ছিল। কিন্তু সেদিন সেটাও শেষ হয়ে গেছে। খুব কেঁদেছে সে, আশা ভাঙ্গার অশ্রু ছিল সেটা। 17 দোকানে একের পর এক শাড়ি দেখে যাচ্ছে শারমিন বেগম। শারমিন বেগমের পাশে আহানা, ঐন্দ্রিলা, পিউ বসা। ঐন্দ্রিলার কোনো মতামতই নেই এই ব্যাপারে। বসার দরকার বসে আছে সে। হঠাৎ ঐন্দ্রিলার কোনো মতামতই নেই এই ব্যাপারে। বসার দরকার বসে আছে সে। হঠাৎ বেশ কটা শাড়ি তার সামনে রেখে শারমিন বেগম বললেন, দেখো ঐন্দ্রি মা, তোমার কোনোটা ভালো লাগে? এই প্রতিটা শাড়ি আমার পছন্দ হয়েছে। শাড়িগুলো বেশ জমকালো, ভারী। ঐন্দ্রিলার এত ভারী শাড়ি বরাবরের মতোই পছন্দ নয়। তবুও কিছুই করার নেই, ঠোঁটে হাসি টেনে জি বলে উঠতে গেলে অভ্র বলে, ছোট মা, এর মধ্যে একটি শাড়িও আমার পছন্দ হয়নি। অভ্র চৌধুরীর বউ পরবে, সে হিসেবে এগুলো কোনো টাই স্ট্যান্ডার্ড নয়। অহেতুক ভারী এবং জমাকালো। কিন্তু অভ্র বিয়েতে তো সবাই এমন পোশাকই পরে। সবাই পরে, তাই ঐন্দ্রিকে পরতে হবে এমন তো কোনো কথা নেই। অভ্রের কাটকাট উত্তরে শারমিন বেগম আর কথা বাড়ালেন না। অভ্রের স্বভাব তার খুব ভালো করেই জানা আছে। পিউ এবং আহানাও চুপ। অভ্র যেহেতু বলে দিয়েছে তার মানে সে ঐন্দ্রিলাকে এগুলো একটাও বিয়েতে পরতে দিবে না। ঐন্দ্রিলার কখনোই বাড়াবাড়ি পছন্দ হয় না। একটা বিয়ে যার কোনো ভিত্তি নেই সেই বিয়েতে সে কি পড়ল না পড়ল তাতে আদৌ ও কি কিছু যায় আসে। কিন্তু অভ্র চৌধুরীর লোক দেখানো স্বভাবের জন্য এটা করতে হবে। সারা দোকান তন্ন তন্ন করে একটা শাড়ি অভ্রের পছন্দ। অবাক করা ব্যাপার এটাই, এই শাড়িটা ঐন্দ্রিলার ও বেশ ভালো লেগেছে। অফ হোয়াইট মসলিনের জমিনে গোল্ডেন কাজ, পাড়টা টকটকে লাল। না বেশি জমকালো না বেশি ভারী। পিউ এবং আহানা ঐন্দ্রিলাকে খোঁচাখুচি করছে, আসলেই অভ্রের পছন্দ আছে বলতে হবে। অভ্র শাড়িটা ঐন্দ্রিলার হাতে দিয়ে বলে, যাও পরে আসো। ঐন্দ্রিলা ও বাধ্য মেয়ের মতো শাড়িটা পরে আসে।
ড্রেসিং রুম থেকে যখন ঐন্দ্রিলা বের হয় অভ্রের দৃষ্টি যেন সরানো দায় হয়ে উঠেছিল। এত অপরূপ লাগছিল তার ঐন্দ্রিলাকে যে সে হয়তো ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। ঐন্দ্রিলার চাপা রংটা ও শাড়ির সৌন্দর্যের নিচে ঢাকা পড়ছিল না, বরং আরও সুন্দর লাগছিল। অভ্রের কাছে লাগছিল তার সামনে কোনো প্রতিমা দাঁড়ানো। পিউ অভ্রের সাথে মজার ছলে বলে, ভাইয়া আপনার পছন্দ আছে বলতে হবে, কি ইউনিক একটা শাড়ি চুজ করলেন। আমার বউটি তো ইউনিক, সুতরাং তার ক্ষেত্রে সবকিছুই ইউনিকই হবে। ঐন্দ্রিলার কেন যেন অভ্রের দৃষ্টিতে বেশ লজ্জা লাগছিল। অভ্রের সুনিপুণ দৃষ্টি তার হৃদয়ে বিদ্ধ হচ্ছিল। অভ্রের দৃষ্টিতে ছিল শুধু একরাশ মায়া, ভালো লাগা, যা ঐন্দ্রিলাকে বেশ অস্বস্তিতে ফেললে সক্ষম। সবার দৃষ্টির অগোচরে অভ্র তার কাছে এসে কানের কাছে মুখ এনে বলে, তোমায় লজ্জা পেলে আরও বেশি সুন্দর লাগে, বলেই চোখ টিপ্পনি দেয় অভ্র। অভ্রের কথা শুনে ঐন্দ্রিলার গাল আরও বেশি লাল, বেগুনি হতে থাকে। আচ্ছা, লোকটা কি সকালে উঠে ভুল কোনো ঔষধ খেয়েছে নাকি মাথায় চোট পেয়েছে? এতটা মিষ্টি আচরণ তার দ্বারাও সম্ভব এটা ভেবেই কুল কিনারা খুঁজে পাচ্ছে না ঐন্দ্রতলা। নাকি এটাও লোক দেখানো? পরমুহূর্তে খেয়াল করল পিউ এবং আহানা হাসাহাসি করছে। ঐন্দ্রিলার বুঝতে বাকি নেই অভ্রের ভালো ব্যবহারের রহস্য। মানুষের সামনে নিছক লোক দেখানো ভালোবাসা এটা। ব্যাপারটা ভাবতেই ঐন্দ্রিলকার বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভূত হল। সে তো অভ্রের কাছ থেকে কিছুই এক্সপেক্ট করে না, তবে এত কেন নিরাশ হচ্ছে সে? অভ্র আর তাকে তো লোক দেখানো সম্পর্কই সবার সামনে সারা জীবন বয়ে বেড়াতে হবে, তবে কেন এতটা খারাপ লাগছে? তবে কি তার মনে কোথাও না কোথাও এই বিয়েটা জায়গা করে নিচ্ছে? না, এটা হলে তো চলবে না। তাকে ফুটবল হলে চলবে না। অভ্র তাকে কখনোই ভালোবাসবে না, সুতরাং অভ্রের প্রতি ফুটবল হলে তাকেই ভবিষ্যতে তাকেই কষ্ট সহ্য করতে হবে। বিকেল 4:30। সারাদিনের শপিংয়ের পর একটা গাড়িতে করে শারমিন বেগম, পিউ এবং আহানা মেঘের ভেলাতে ফেরত গেলেন। পিউ 2-1 দিন ওখানে থেকে নীলাদ্রিদের বাড়ি যাবে। তাই অভ্রকেই ঐন্দ্রিলাকে বাড়ি পৌঁছে দিতে হবে। গাড়ি যেহেতু শারমিন বেগমরা নিয়ে গেছেন, তাই পাবলিক ট্রান্সপোর্টে করেই ঐন্দ্রিলা এবং অভ্রকে যেতে হবে। রাস্তার ধার দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে ঐন্দ্রিলা এবং অভ্র। সময়টা পরন্ত বিকে, বাতাস ছেড়েছে, হয়তো বৃষ্টি হবে। ঐন্দ্রিলার পরনে একটা নীল সালোয়ার কামিজ, চুলগুলো হাফ পাঞ্চ করা, খোলা চুলগুলো বেশ অবাধ্য হয়ে উঠছে। অভ্রের খুব ইচ্ছে করছে সাধারণ কাপলের মতো ঐন্দ্রিলার হাতটা ধরে হাঁটতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। হাতটা ঐন্দ্রিলার হাতের কাছে নিতে যেও পারছে না। মেয়েটার সাথে তো কম কিছু করেনি সে, কোথায় যেন একটা বাধা থেকেই যায়। হাঁটতে হাঁটতে সিগন্যালের কাছে এসে পড়েছে। সিগন্যাল পার হয়ে ওপাশে যেতে হবে, তারপর রিকশায় উঠতে হবে। ঐন্দ্রিলা আপন মনে হাঁটছিল, তার আশেপাশের গাড়ির দিকে লক্ষ্য নেই। মন শুধু অবান্তর চিন্তায় মশগুল। হঠাৎ দেখল তার হাত টেনে অভ্র নিজের কাছে নিয়ে আসল। অবাক চোখে তকাতেই অভ্র কড়া কণ্ঠে বলল, মন কোথায় তোমার? আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। অভ্র শক্ত করে তার হাতটা নিজের মুষ্টিবদ্ধ করল। দেখে দেখে রাস্তা পার হল তারা। এরপরেও হাত ছাড়ার নাম নেই। হাত ধরেই হাঁটছে, এখানে তো কেউ নেই। এখন কাকে দেখাচ্ছে সে? রিকশায় উঠেও যখন শক্ত হাতে কোমর ধরে আগলে রাখল অভ্র, ঐন্দ্রিলা অভিমানী সুরে বলেই বসল, এখানে কেউ নেই, এখানে আমাদের অভিনয় না করলেও হবে। আমি নিজের বউকে আগলে রাখব, এতে অভিনয়ের কি আছে সেটাই তো বুঝছি না।
অভ্রের কাটকাট উত্তরে হতবাক হওয়া ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না ঐন্দ্রিলা। এই বিয়েটার তো মানেই নেই তার কাছে, তবে কথাটা কেন বলল সে? অভ্র কি তবে ঐন্দ্রিলাকে নিজের স্ত্রীর সম্মান দিবে, নাকি নিছক মরীচিকা এটা? ঐন্দ্রিলার নজর অভ্রের দিকে। লোকটা রহস্যের মায়াপুরী। একটা রহস্য ভেদ করলেই আরেকটা সামনে আসে। এ লোকের মন বোঝা হয়তো ঐন্দ্রিলার পক্ষে সম্ভব নয়। 18 নীলাদ্রি এবং পিউ পাশাপাশি বসে রয়েছে, হলুদের দায়িত্ব পড়েছে দুজনের ঘাড়ে। অভ্র এবং ঐন্দ্রিলার হলুদের অনুষ্ঠান একই সাথে হবে, যে কারণে দুজন দুবারীর পক্ষ থেকে হলুদের সব জোগাড় একই সাথে করছে। ফুলের দোকানের এসেছে তারা, হলুদের জন্য সাজাতে ফুলের কথা বলতে আসা। ফুল বিক্রেতা রমিজ সাহেব তাদের বসিয়ে রেখেছে আধ ঘন্টা যাবৎ। এখানের কাজ সেরে কার্ডের দোকানে যেতে হবে, তারপর বিয়ের ভেন্যুতে, সেখানে জোগাড়যন্ত্র দেখে বাড়ি ফিরবে তারা। পিউয়ের অধৈর্য লাগছে, একে সকাল থেকে না খেয়েই এই কাজে লেগেছে। এখনো প্রচুর কাজ বাকি। মানুষের বাড়িতে নিমন্ত্রণে যেতে হবে। উফ, রমিজ ভাইয়ের সময় জ্ঞান নেই। নীলাদ্রি খেয়াল করে দেখল পিউ থেকে থেকে লাফালাফি করছে। না পেরে বলেই বসল, পেটে কৃমি হয়েছে, লাফাচ্ছ কেন? ক্ষুধা লেগেছে। করুণ চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে কথা বললে আর কোনো কথা বলার থাকে না নীলাদ্রির। পিউ মাথা নিচু করে বসে থাকলে নীলাদ্রি তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাব আমরা? পিউ প্রশ্নের উত্তর স্বরূপ। পিউ মাথা নিচু করে বসে থাকলে নীলাদ্রি তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাব আমরা? পিউ প্রশ্নের উত্তরস্বরূপ শুধু ঠোঁটে বাঁকা হাসি টেনে হাঁটা শুরু করল। নীলাদ্রির এমন আচরণে পিউ যে শুধু অবাক হল তাই নয়, বেশ চিন্তায় ও পড়ে গেল। এত কাজ বাকি আর এই লোক কোথায় নিয়ে যাচ্ছে তাও বলছে না। নীলাদ্রি তখন কাউকে ফোন করে জানিয়ে দিয়েছে তাদের আসতে দেরি হবে। পিউয়ের হাত ধরে দোকান থেকে বেরিয়ে গেল সে। পিউ বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, অথচ তার মুখে উত্তর নেই। পিউ আর কথা বলল না। একে ক্ষুধা উপর থেকে নীলাদ্রি যেন মুখে তালা ঝুলিয়েছে, অহেতুক শক্তি নষ্ট করে লাভ নেই। নীলাদ্রি পিউকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়েছে। কোথায় যাচ্ছে কিছুই বলছে না। হঠাৎ করে ব্রেক কষায় পিউ খেয়াল করল নীলাদ্রি সুলতান ডাইন্সের সামনে গাড়ি থামিয়েছে। অবাক চোখে তাকাতেই উত্তর দিল নীলাদ্রি, নামো, ক্ষুধা লেগেছে। 1:30 বাজে, লাঞ্চ করে সব কাজ করব। চলো। পিউয়ের বুঝতে বাকি নেই লোকটা তাকে খাওয়াতে নিয়ে এসেছে। আচ্ছা, এতে এত লুকোচুরির কি আছে? বললেই তো হতো। না, লোকটার সবকিছুতেই একটু হিরো হিরো ভাব নিতে হবে। সুলতান ডাইন্সের একটা টেবিলে মুখোমুখি বসে রয়েছে পিউ এবং নীলাদ্রি। তেলযুক্ত খাবার পছন্দ না হওয়া সত্ত্বেও নীলাদ্রির মুখ বুঝে খেতে হচ্ছে, কারণ পিউয়ের বিরিয়ানি খুব বেশি পছন্দ। মেয়েটার এক চিলতে হাসির জন্য দুনিয়ার সাথে লড়ে যেতে পারে নীলাদ্রি, এটুকু বিরিয়ানি তো কোনো ব্যাপারই না। মেয়েটাকে সে যে এখন থেকে ভালোবাসে না। দীর্ঘ 11 বছরের সুপ্ত প্রেম কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। অতীতের দিনগুলো হয়তো চাইলেও ফেরাতে পারবে না নীলাদ্রি। তখন ভেবেছিল এত বাচ্চা একটা মেয়েকে কি ভালোবাসার কথা বলা যায়? আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর না হয় তাকে বিয়ে করেই নিজের করে নিবে সে। কে জানত, ভাগ্যের তো অন্যরকম কিছু পরিকল্পনা ছিল। তার ভালোবাসা অন্যের ঘরের বধূ হয়ে গেল, আর নীলাদ্রির ও প্রেম নিবেদন করে হল না। পিউ একদিন বলেছিল, যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সেদিন না হয় আমাকে জ্ঞানগুলো দিবেন। সেদিনও যদি মনে হয় আমার কাজগুলো পাগলামি, তবে আপনি যা বলবেন আমি তাই শুনব। ঠিক বলেছিল সে, ভালোবাসলে সঠিক ভুলের জ্ঞান থাকে না। নীলাদ্রি 11টা বছর ধরে পিউকেই ভালোবেসে এসেছে,
এখনো সে পিউকেই ভালোবাসে। পিউ যদি তাকে একটিবার সুযোগ দেয় তবে সে পিউকে তার ভালোবাসার আশিয়ানায় আগলে রাখবে। কিন্তু সেটা আদৌ হবে কি না সেটার নিশ্চয়তা নেই। নীলাদ্রির মনের কথা পিউয়ের সামনে রাখতে ভয় হয়, যদি পিউ তাকে ভুল বোঝে, যদি ভাবে নীলাদ্রি তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এসব ভাবতে ভাবতেই আর বলা হয়ে ওঠে না নীলাদ্রির। বিরিয়ানি নিয়ে শুধু নাড়াচাড়া করছে নীলাদ্রি, এটা দেখে পিউ তাকে জিজ্ঞেস করে, আপনার নাকি খুব ক্ষুধা লেগেছে, খাচ্ছেন না যে? না কিছু না, ভাবছিলাম। কি ভাবছিলেন? তেমন জরুরি কিছু না। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব? হুম করেন। কেউ যদি তোমাকে এখন ভালোবাসার প্রস্তাব দেয়, তার নিজের মনের কথা তোমায় বলে তুমি কি করবে? যদি তোমার অতীতকে জানার পরও তোমাকে ভালোবেসে আপন করে নিতে চায়, তুমি কি তাকে সুযোগ দিবে? হঠাৎ এই প্রশ্ন? কৌতূহল বলতে পারো। জানি না, ভালোবাসতে ভয় হয়। আর সত্যি বলতে আহাসের প্রতি আমার ভালো লাগা বলুন কিংবা ইনফ্যাচুয়েশন কিংবা ভালোবাসা যাই বলুন না কেন, সেটা এখনো রয়ে গেছে। কাউকে এখনো ভালোবাসবো কিংবা আমার জীবনটাকে সাজাবো এটা নিয়ে এখনো চিন্তা করিনি। তার প্রতি আমার অনুভূতিগুলো ছিল কিশোরী মনের প্রথম ভালোবাসা। আমি সত্যি জানি না, আহাসের জায়গাটা খালি হয়ে আছে। এতদিন আমার কল্পনাতে সে ছিল, এখন নেই। ভবিষ্যতের কথা কে বলতে পারেন বলুন? পিউয়ের কথায় নীলাদ্রি কিছুই বলল না। তার এখন অনেক কাজ, পিউয়ের মনের ফাঁকা জায়গাটুকু ভরতে যে প্রচুর সময় লাগবে। তবে এবার একটা শেষ চেষ্টা করবে সে, হয় এসপার নও ওসপার। হাল ছাড়বে না। সন্ধ্যা 7টা। মোটামুটি কাজ সব শেষ। এখন কিছু আত্মীয়ের বাড়ি যাওয়া বাকি রয়েছে, সেটা কাল তারা যাবে। পিউকে খুব ক্লান্ত লাগছে। আজ বেশ গরমও পড়েছে। চুলগুলো হাফ পাঞ্চ করা ছিল, পিউ চুলগুলো নিয়ে খোপা করে রাখল। খোপায় নাকি মেয়েদের অনেক সুন্দর লাগে, নীলাদ্রি সেটা হাতে নাতে প্রমাণ পেল। তার কাছে এই ক্লান্ত পিউ যেন পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা। গাড়ির সিটে গা এলিয়ে দিয়েছে পিউ। এখনই বোধ হয় ঘুমিয়ে যাবে। রাস্তার জ্যাম ছাড়ার নাম নেই। নীলাদ্রি স্টেরিং হুইলের উপর হাত ভাঁজ করে মুখ ঠেকিয়ে একদৃষ্টিতে পিউকেই দেখে যাচ্ছে। নীলাদ্রি হঠাৎ ধীর গলায় বলল, তোমাকে পিউ ডাকার অধিকার কি আমি পেয়েছি মোবাশশিরা? নীলাদ্রির এমন অদ্ভুত প্রশ্নে বেশ তোবদা খেয়ে যায় পিউ। অবাক দৃষ্টিতে তার চোখের দিকে তাকাতেই খেই হারিয়ে ফেলে সে। এ চোখ জোড়া যে বেশ ভয়ঙ্কর, এ চোখে যে শুধু আছে মায়া, অনেক মায়া আর রয়েছে নেশা, যা যে কাউকে গ্রাস করতে যথেষ্ট। পিউয়ের মুখে কোনো কথা নেই। এত কঠিন কোনো প্রশ্ন নয়, তবুও উত্তর দিতে পারছে না সে। 19 আজ হলুদ উইন্দ্রিলা এবং অব্রের। উইন্দ্রিলাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাঁচা হলুদ পাড়, সাদা জমিনের উপর কলাপাতা রঙের সুতোর কাজের সুতি শাড়ি তার পরনে, গলায়, কানে ফুলের গহনা। হালকা সাজে মেয়েটাকে এত স্নিগ্ধ লাগছে যা বলার বাহিরে। আয়নায় তাকিয়ে নিজেকে একবার দেখে নিল সে। এতদিন অনেক কেঁদেছে, যেহেতু বিয়েটা ফাইনালি হচ্ছেই, সুতরাং এখন এত ভেবে লাভ নেই। অভ্র চৌধুরীর সাথে সংসার করতে সে প্রস্তুত, সাথে অভ্রকে শায়েস্তা করতেও। এখন তার হারানোর কিছুই নেই। ঠোঁটে হাসির রেখা টেনে চলল উইন্দ্রিলা, স্টেজের দিকে চলল উইন্দ্রিলা। স্টেজে আগ থেকেই অভ্র বসা। কাঁচা হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি সাথে চুড়িদার পায়জামা পরা। পাঞ্জাবির হাতা কনুই অবধি উঠানো, হাতে কালো ঘড়িটা বেশ মানিয়েছে তাকে। চুলগুলো বেশ স্টাইল করে রেখেছে। বেশ সুদর্শন লাগছে তাকে। অপেক্ষায় বসে রয়েছে তার বউয়ের।
যে অভ্র বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছিল সে আজ একটা মেয়েকে দুবার বিয়ে করছে। তবে একটাই আফসোস, এখনো ঐন্দ্রিলাকে মনের কথা বলা হয়নি। সে পরিকল্পনা করে রেখেছে বিয়ের রাতে ঐন্দ্রিলাকে ভালোবাসার প্রকাশ করবে। ঐন্দ্রিলা যদি নাও করে কি যায় আসে, একটা সময় না সময় তাকে ভালোবাসতেই হবে। হ্যাঁ, অভ্র চৌধুরী ঐন্দ্রিলাকে ভালোবাসে, খুব ভালোবাসে। এতদিন শুধু মেয়েটার সাথে খুনসুটি করতে ভালো লাগত, কিন্তু ধীরে ধীরে মেয়েটাকে ভালো লাগতে শুরু করল, তারপর ভালোবাসার সূচনা। মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে অভ্রের, এত অপরূপ সুন্দরী মেয়েকে ছেড়ে এই সাধারণ মেয়েটাকেই তার মনে ধরল। এখনো আসেনি ঐন্দ্রিলা, অপেক্ষার প্রহর গুনতে ভালো লাগছে না। আজ হলুদের দিন একটা মারাত্মক কাজ করবে অভ্র। ভেবেই রেখেছে অনেক আগ থেকে, এতে যদি ঐন্দ্রিলা রাগ করে তাহলে সেটাতেও রাজি সে। এসব কথা ভাবতে ভাবতেই আজ হলুদের দিন একটা মারাত্মক কাজ করবে অভ্র। ভেবেই রেখেছে অনেক আগ থেকে, এতে যদি ঐন্দ্রিলা রাগ করে তাহলে সেটাতেও রাজি সে। এসব কথা ভাবতে ভাবতেই দেখল ঐন্দ্রিলা ধীর পায়ে এগিয়ে আসছে স্টেজের দিকে। ঐন্দ্রিলার সব কাজিনরা মাথার উপর ওড়না দিয়ে ছাউনি করে নিয়ে আসছে তাকে। অভ্র একদৃষ্টিতে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে রয়েছে, মেয়েটাকে যত দেখে তত ভালো লাগে তার। শাড়িটা অভ্রের পছন্দ ছিল, কিন্তু ঐন্দ্রিলাকে শাড়িটিতে কল্পনা থেকেও সুন্দর লাগছে। ঐন্দ্রিলা ধীর পায়ে স্টেজে উঠে অভ্রের পাশে বসে। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির সব বড়রা একে একে দুজনকেই হলুদ লাগাচ্ছে। সবার এক কথা, দুজনের জুটি নাকি বেশ মানিয়েছে। শরীফুল সাহেব হলুদ লাগাতে এসে কেঁদেই দিলেন। যত হোক তার একমাত্র মেয়ে, তাও বেশ আদুরে। আর দুদিন পর অন্যের ঘরে চলে যাবে সে। ছোটবেলায় যখন ঐন্দ্রিলা ঘর বাড়ি খেলার ছলে বউ সাজত তখন কখনো ভাবেননি তিনি একটা সময় আসলেই তাকে অন্যের ঘরে বউ হয়ে যেতে হবে। এই মেয়েটাই একটা বয়সে পুতুলের বিয়ে দিবে বায়না করত। বাবার কাছে মেয়েরা বুঝি এই ক্ষুদ্র সময়ের জন্যই থাকে। একটা সময় তাদের বাবার বুক ফাঁকা করে অন্যের ঘরে যেতেই হয়। শরীফুল সাহেব কাঁদছেন, সাথে ঐন্দ্রিলাও। মা না থাকলেও বাবা তাকে একই সাথে মা এবং বাবা হয়ে সামলেছে। একটা সময় অভ্রের হাত ধরে শরীফুল সাহেব বলেন, আমার মেয়েটাকে তোমার ভরসায় দিলাম বাবা, ওকে কষ্ট পেতে দিও না। খুব চাপা স্বভাবের মেয়ে আমার। নিজের খারাপ লাগাগুলো খুব সহজে আড়াল করে ফেলে। এতদিন আমি আগলে রেখেছি, এবার তোমার দায়িত্ব বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে কষ্ট পেতে দিব না। অভ্রের দৃঢ় কণ্ঠের প্রতিশ্রুতিতে শরীফুল সাহেব অনেকটা শান্ত হন। তার বুকে বিশ্বাস জন্মায় যে তার মেয়ে বিয়ের পর সুখে থাকবে। যতই হোক মেয়ের বাবা সে, একটা চিন্তা থেকেই যায়। তবে অভ্রের কথায় তিনি অনেকটাই আশ্বস্ত হন। শরীফুল সাহেব স্টেজ থেকে নেমে গেলে একটা টিস্যু ঐন্দ্রিলার দিকে এগিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে অভ্র বলে, চোখটা মুছে নাও, এত কাদার কি আছে, আজ তো তোমার বিদায় না। কেবল হলুদ। এখনই মরা কান্না দিল, বিয়ের দিন কি করবা? কাজল লেপটে পেতনির মতো লাগছে। অভ্রের কথায় ঐন্দ্রিলার যাও একটু কান্না পাচ্ছিল, তাও বন্ধ হয়ে গেল। লোকটা এমন বিরক্তকর কেন? একটু সমবেদনা তো দিতে পারে, তাই না? ঐন্দ্রিলাও কম নয়, কড়া কিন্তু ধীর কণ্ঠে জানিয়ে দিল তাকে, এই পেতনির সাথেই সারাটা জীবন থাকতে হবে। খাল কেটে কুমির আনা কাকে বলে সেটা আর দুদিন পর বুঝবেন। তাহলে স্বীকার করছো তুমি পেতনি? ভূতকে বিয়ে করলে তো পেতনি হতেই হবে। ঝগড়াটে স্বভাবটা গেল না তোমার? আমি তো আপনার সাথে ঝগড়া করছি না,
আপনি পায়ে পা বাঁধিয়ে আমাকে উস্কাচ্ছেন। অভ্র কোনো কথা বলতে যাবার আগেই আসমা বেগম এবং বদরুল সাহেব স্টেজে উঠলেন হলুদ লাগানোর জন্য। বাধ্য হয়ে মুখে হাসির রেখা টেনে চুপ হয়ে যেতে হলো তাকে। এত জোরে সাউন্ড বক্সে গান চলছে তাই তাদের ঝগড়া কারোর বুঝার বাইরে। কেউ বলবে না এরা দুজন এতক্ষণ দিব্যি ঝগড়া করে যাচ্ছিল। একের পর এক মানুষ তাদের হলুদ লাগিয়ে নেমে যাচ্ছে। আর ফাঁকতালে অভ্র জেনে বুঝে ঐন্দ্রিলাকে জ্বালাচ্ছে। ঐন্দ্রিলা ও ছেড়ে দেবার পাত্রী না, সব কথার উপযুক্ত জবাব তাকে শুনিয়ে যাচ্ছে। রাত ৯টা। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পিউ খাওয়া দাওয়ার দিকটা সামলাচ্ছে। হঠাৎ চোখে পড়ল নীলাদ্রি দিব্যি আহানার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। নীলাদ্রি কিছু একটা বলছে এবং আহানা হেসে কুটিকুটি হচ্ছে। স্বীকার না করলেও কোথাও মনটা খচখচ করছে পিউয়ের। আহানা এমনই সারাদিন নীলাদ্রি নীলাদ্রি করতে থাকে। নীলাদ্রিকে একবার ছলে বলেও ছিল পিউ যাতে আহানাকে বেশি পাত্তা না দেয়। মেয়েটার বয়স এখন উঠতি, বলা তো যায় না। আর নীলাদ্রির সাথে ওর বয়সের একটা ডিফারেন্স তো আছেই। গান এত জোরে বাজছে যে কি কথা হচ্ছে সেটা বুঝার উপায় নেই। হঠাৎ আসমা বেগমের ডাক পড়ায় নীলাদ্রির থেকে চোখ সরিয়ে কাজে যেতে হলো পিউয়ের। মনে কোথাও না কোথাও খচখচানিটা রয়েই গেল। অভ্র এবং ঐন্দ্রিলার হলুদের স্টেজ ঐন্দ্রিলাদের ছাদে করা হয়েছে। আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মোট ৩০০ জনের আয়োজন দুপক্ষ মিলে। অনেকেই খেতে বসে পড়েছেন। উপরে এখনো হলুদ দেয়া চলছে। অভ্রের সব কাজিন এবং ঐন্দ্রিলার সব কাজিনরা মিলে পরিবেশন করছে। যেহেতু অভ্র এবং ঐন্দ্রিলা কেউই খায়নি তাই পিউ তাদের জন্য খাবার নিয়ে যেতে এসেছে। শাড়ি পরে এই দৌড়াদৌড়ির কাজ করাটা হালকা কষ্টকর। দু হাতে ২ প্লেট ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে উঠতে লাগল পিউ। অমনি শাড়ির কুচিতে পা বিধিয়ে পড়ে যেতে নিলেই একজোড়া হাত তাকে সামলে নেয়। যাক, প্লেট পরে নি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে পু। লোকটা তার পেছনে তার কোমর আঁকড়ে ধরেছে। লোকটার গায়ের গন্ধটা খুব পরিচিত পিউয়ের, বুঝতে বাকি নেই লোকটা আর কেউ নয় নীলাদ্রি। সময় নষ্ট না করে পিউয়ের হাত থেকে প্লেট জোড়া নিয়ে কড়া কণ্ঠে বলল, আচ্ছা, দিশার বিয়েতেও একইভাবেই তুমি পড়তে গেছিলে, তখনও আমি তোমাকে সামলেছিলাম। এখনও তাই? আচ্ছা, আমি আশেপাশে থাকলেই তোমার পড়ার শখ হয়? আমি এখানে? আহানার সাথে গল্প শেষ? প্রশ্নের উত্তর প্রশ্নে দিবে না, খবরদার। আমার বয়েই গেছে আপনার প্রশ্নের উত্তর দিতে। দিন প্লেটগুলো, আমি উপরে যাব। ধন্যবাদ দেওয়াটা তোমার দ্বারা কখনোই হবে না, তাই না? ধন্য করেছেন আমাকে বাঁচিয়ে। আফটার অল মেয়েদের সাথে গল্প করা ছেড়ে এসেছেন কিনা? এবার পথটা কি ছাড়া যায়? আচ্ছা, তুমি কি সামহাও জেলাস ফিল করছো? এই সায়েন্সের লজিক কি? এই যে যখনই আমি আহানার সাথে কথা বলি তুমি কি রাগ করো তাতে? শুনুন, আপনি কার সাথে কথা বলুন না বলুন তাতে কিচ্ছু যায় আসে না। আমি আহানাকে নিয়ে চিন্তিত। মেয়েটা অনেক ছোট আপনার। সত্যি তো? একদম। দেখা যাক। বলেই প্লেট দুটো নিয়েই নীলাদ্রি উপরের দিকে হাঁটা দিল। পিউয়ের খুব রাগ লাগছে। সে কেন জেলাস ফিল করবে এটা লজিক খুঁজে পাচ্ছে না। পিউ আর নীলাদ্রি কি ইঙ্গিত করল? উফ, এই লোকটাকে মাঝে মাঝে ভালো লাগলেও অধিকাংশ সময়ই তার বিরক্তের কারণ হয়। নিজেকে কোনো মতে শান্ত করে ছাদের দিকে ছুটল সে। ২০ হলুদের অনুষ্ঠান শেষ। নিজের রুমে এসে জামা কাপড় বদলে নিল ঐন্দ্রিলা। আজ অভ্র তাকে প্রচুর জ্বালিয়েছে।
বাড়ির লোক না থাকলে হলুদের বাটিটা মাথায়ই ভাঙত তার। ঐন্দ্রিলার রুমে সে বাদে কেউ থাকে না, তাই একটু রক্ষা। এখন আরামে ঘুমিয়ে পড়তে পারবে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখল রুম পুরো অন্ধকার। খানিকটা ঘাবড়ে গেল ঐন্দ্রিলা। কারণ ইলেকট্রিসিটি যায়নি, বাথরুমের লাইট জ্বলছে। ধীর পায়ে এগিয়ে সুইচে হাত দিতে যাবে তখন চলবে মুশফিকা রহমান মৈথি।